নমস্কার, আমি মোতাহার হোসেন। আপনারা দেখছেন এসডিটিভির স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান ডক্টর অনলাইন। আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট ডেন্টাল সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সোমবুদ্ধ বিশ্বাসকে। স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আমরা আজকে আলোচনা শুরু করব, যেহেতু আপনি ডেন্টাল সার্জন, দন্ত চিকিৎসক, সেই জায়গা থেকে দাঁত তো মানুষের কাছে খুব একটা মূল্যবান জিনিস, এবং একটা প্রবাদও এরকম বলতে শোনা যায় যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না অনেকে, এরকম একটা প্রবাদও চালু আছে। সেই জায়গা থেকে দাঁতকে সুস্থ, স্বাভাবিক মানে যত্নশীল হওয়ার জন্য কি কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কিছু গুড হ্যাবিটস নিজের উপরে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্রাশ করা। এবার যেটা আমরা দেখে থাকি, আমরা সবসময় বলি সবাইকে, ইভেন অনেকেই হয়তো বলেন যে ব্রাশ করুন ব্রাশ করুন। এবার ব্রাশ করার মানেটা হলো এটাই যে টাইম দিয়ে ব্রাশ করতে হবে, এমন নয় যে জাস্ট ব্রাশ করতে হয় বলে করলাম বা কিছু। তো যদি আমি যতদূর আমার যা এক্সপিরিয়েন্স, আমার যা নলেজ, সেখান থেকে আমার যতদূর মনে হয় পার্সোনালি, যত রকমের প্রবলেম দাঁত রিলেটেড, সেটা যদি ঠিক করে ব্রাশ করা যায়, খুব ইনিশিয়াল স্টেজ থেকেই ঠিক করে যদি ব্রাশ করা যায় দুবার, অবশ্যই সকালবেলা রাত্রেবেলা তো মাস্ট, তাহলে নিশ্চয়ই মানে ম্যাক্সিমাম প্রবলেম ওখান থেকেই চলে যায়। মানে প্রাথমিকভাবে তাহলে বলতেই হয় যে 24 ঘন্টার মধ্যে অন্তত দুবার। এবার 24 ঘন্টার ব্যাপারটা বললে আমি বলবো এটাই যে, যেমন রাতের সময়টা, রাতে যখন আমরা খাবার দাবার খেলাম, তারপরে একটা অনেক লং টার্ম টাইম থাকে, যে টাইমটা আমরা কোনোভাবে কিছু ব্রাশ করছি না বা কিছু, সেটাই হচ্ছে ব্যাকটেরিয়া বা জীবাণু যে থাকে তাদের জন্য গ্রোথ হওয়ার আইডিয়াল টাইম। সেই টাইমেই যা ড্যামেজ হওয়ার হয়। আচ্ছা, সকালের ব্রাশ তো মোটামুটি সবাই আমরা কমপক্ষে করি। আরেকটা যেটা ব্যাপার, একটু সময় নিয়ে, মানে যেমন সময় নিয়ে মানে কি, আমি মানে অনেকে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, সেটা করে ফেলে, ওটা করলে হবে না। একটু সময় কীরকম, যেমন ধরুন আমরা বলি ভার্টিক্যাল ব্রাশিং, আপ ডাউন, একদম একদম। তো এবার এক একটা কোয়াড্রেন্ট হিসেবে আমরা সবসময় দাঁতের যখন আমরা কোনো চিকিৎসা করি, এটা কোয়াড্রেন্ট হিসেবে ভাঙি, 4টে কোয়াড্রেন্ট হিসেবে ভাঙি। তো আমি কোয়াড্রেন্টের দিকে যাচ্ছি না, দাঁতের দিকে যদি বলি, তাহলে হচ্ছে তোমার এক একটা দাঁত, একটা মানে একটা ব্রাশে যতটা লেন্থ থাকে, সেই ব্রাশের লেন্থ অনুযায়ী আমাকে ব্রাশ করতে হবে, যে হ্যাঁ ঠিক আছে, আমার একটা ব্রাশে এতটা, যদি আমার ব্রাশের যে ব্রিস্টলস বলি, সেই ব্রিস্টলসটা এতটা কাভার করছে, তাহলে সেই অনুযায়ী আমাকে দাঁতটা আপ ডাউন, যদি এটা আমার ব্রাশ হয় একটা, সেই ব্রাশের যে এই যে পজিশনটা হবে, এই রকম করে ধরে একটু লুজ রাখতে হবে হাতটা, সেটা রেখে আপ ডাউন ব্রাশিং সেটা করতে হবে আস্তে আস্তে। আমি সেখান থেকে যদি শুরু করি একটা যে কোনো জায়গা থেকে, সেখানে আস্তে আস্তে আমাকে এই দিকে যাবো, ভেতর দিকে চলে যাবো, আবার সেম প্যারালালি এই দিকটাও আমি করবো। তো এইটা একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেন্টাল ফ্লসিং আমরা বলি। এবার ফ্লস হচ্ছে একদম একটা থ্রেডের মতো জিনিস। এবার ফ্লসটা এই জন্য ইউজ করা হয় যে দাঁতের মাঝখানে কিছু খাবার পার্টিকেল, যেটা ফুড লজমেন্ট আমরা বলি, সেটা হয়। এবার সেটা ব্রাশ করলে যায় না এই জন্যই, বিকজ ব্রাশের যে ব্রিস্টলসগুলো সেটা ভেতর অব্দি যেতে পারে না। তো সেখানে আমাদের ফ্লসটা দরকার হয়ে পড়ে, কিন্তু ফ্লস ইউজ করার অনেকগুলো নিয়ম আছে। তো সেটার জন্য অবশ্যই কাউকে একটা বিশেষজ্ঞের সাথে মানে কনসাল্ট না করে করাটা একটু ডিফিকাল্ট, বিকজ দাঁতের যে গ্যাপিংটা সেটা সবারই হয়তো সমান থাকে না। তো সেইটা যদি আমি ফ্লসটা ঠিকঠাক করে না করি বা ভুলভাবে করা হয়, তাহলে যাদের নর্মাল দাঁত, যাদের ঠিকঠাক দাঁত আছে, সেই দাঁতেও কিন্তু গ্যাপিংটা বেড়ে যেতে পারে। এটা একটা প্রবলেম। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রুটিন চেক আপ। এটা খুব গুরুত্বপূর্ণ। আর যেমন কথা থেকে যে টাইম ইজ মানি, একদম এটার ক্ষেত্রেও তাই। আপনার যত মানে ধরুন যত আপনি টাইম দেবেন মানে নিজের দাঁতের প্রতি, মানে একটা ঠিকঠাক টাইমে যদি রুটিন চেক আপ করানো হয়, তাহলে কী হবে, অনেক ছোটো মানে প্রবলেম যেগুলো পরে গিয়ে হয়তো খুব বড় হয়ে দাঁড়ালো, সেইগুলো থাকবে না। তো তার জন্য রুটিন চেক আপ মোটামুটি ধরুন 6 মাসে একবার তো করতেই, মানে বছরের 2টো রুটিন চেক আপ দরকার। এটা ডাক্তারের কাছে গিয়ে, হ্যাঁ, ডেন্টিস্টের কাছে গিয়ে। এবার এখন নানা রকম পরিষেবা আছে, অনলাইনে কনসালটেশন করা যেতে পারে, টেলিকনসালটেশন করা যেতে পারে। মানে আমরা যেটা করে থাকি যে, মানে এই যে দাঁতের জন্য যেটা প্রিভেনশনটা, যে এই জিনিসটা কিন্তু খুবই কম, সেটার জন্যই কিন্তু পরের ক্ষেত্রে অনেকেই হয়তো বলেন যে দাঁতের ট্রিটমেন্টটা বেশ কস্টলি বা কিছু। কস্টলি হয়ে পড়ে এই জন্যই বিকজ আমরা ওই কস্টিং এর জায়গাতেও আসছি। যখন আপনি বলছিলেন যে এটাকে দুভাগে, মানে দাঁত যে ব্রাশ করার ব্যাপারটা, সেটা দুভাগে ভাগ করা হচ্ছে, সেই ক্ষেত্রে একজন মানে স্বাভাবিকভাবে আমরা কতক্ষণ ব্রাশ করতে পারি? একদম। এবার ব্রাশ করার কথাটা যখন আসছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্রাশ কীরকম টাইপের হওয়া উচিত। যে কোনো কোম্পানির ব্রাশ ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যে ব্রাশের যে ব্রিস্টলসগুলো বললাম, মানে যেখানে আমরা পেস্টটা লাগিয়ে ব্রাশ করি, সেই ব্রিস্টলসগুলো যেন খুব মিডিয়াম সাইজের হয় আর খুব
লাইট, মানে কি বলবো, মানে খুব সফট হয়, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব থেকে ইম্পর্টেন্ট একটা, যাতে করে মাড়ির ক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয়। আরেকটা যেটা জিনিস হয় যে দাঁত এমনি শক্ত হতে পারে, আমরা বলি না যে কথাতেই আছে যত শক্ত তত তাড়াতাড়ি ভেঙে যায়, ব্রিটেল যেটাকে আমরা বলি। তো সেরকম কি হয়, যেমন ফর এক্সাম্পল সকালবেলাতে অনেকেরই হয়তো একটু যাদের একটু ইনডাইজেশনের প্রবলেম থাকে, কিংবা আমাদের এখন যেরকম খাবার থাকে বা কিছু থাকে সেখানে অ্যাসিড সিক্রেশন হয়। সেই অ্যাসিড সিক্রেশন হওয়াতে ফলে কি হয়, দাঁতের কিছু পোর্স থাকে, সেই পোর্সগুলো খুলে যায়। যদি সেটাকে খুব মানে যদি হার্ড ব্রিস্টলস দিয়ে ব্রাশ করা হয় তাহলে কি হবে, সেই পোর্সগুলো আরও বেশি খুলে যাবে, সেখানে মানে জীবাণু ঢুকে যাবে, ব্যাকটেরিয়া ঢুকে যাবে, সেটা আরও প্রবলেমেটিক হবে। প্লাস যেটা আরেকটা ব্যাপার, যেটা আমরা বলি অ্যাট্রিশন মানে ক্ষয়ে যাওয়া, সেই দাঁত আরও ক্ষয়ে যাবে। তো সেটা কি হয়, পরে সেন্সিটিভিটি হতে পারে। ঠিক আছে, এটা একটা হলো। আর আপনার কোশ্চেনটা একবার জানতে পারি কি বলছিলেন? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দাঁতের ব্যথা হওয়া, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতে ব্যথার একটা প্রবণতা দেখা যায়। যখন ধরুন একটা বাচ্চার বয়স 3 বছর 4 বছর, এই সময় একটা দেখা গেছে যে দাঁতে ব্যথা হচ্ছে, এবং সেটা বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে। তো এই যে দাঁতে ব্যথার ব্যাপারটা, এটা মূলত হওয়ার কারণটা কি? হ্যাঁ, দাঁতে ব্যথা হওয়ার মূলত অনেকগুলোই কারণ আছে। তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে আপনি যখন বলছেন, তো বাচ্চাদের ক্ষেত্রে এটাই হয়ে থাকে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাচ্চাদেরকে খাওয়ানোটা খুব একটা প্রবলেমের বিষয় হয়ে যায়। যারা খেতে চায় তো সেইভাবে ব্রাশ করানোটা খুব প্রবলেম হয়ে যায়। তো ব্রাশ করার যে ব্যাপারটা, কিংবা মুখ যে পরিষ্কার করার ব্যাপারটা, এবার ব্রাশ করতে যখন আমি বলছি, খালি যে দাঁত নিয়ে বলছি সেটা নেই। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেমন যেভাবে আমরা দাঁত ব্রাশ করি সেই সেম অনুযায়ী কিন্তু মুখটাকে পরিষ্কার রাখতে হবে। সেটা ব্রাশ দিয়ে না হলেও অ্যাটলিস্ট কোনো একটা ক্লিন কাপড় দিয়ে বা কটন দিয়ে, যেটা একদম পুরো স্টেরিলাইজড হবে, এরকম করা যাবে না। এবার ব্যথার ব্যাপারটাতে আমি আসি। ব্যথাটা কেন হচ্ছে, এটা তো ধরুন 3 বছর বয়সী বাচ্চা, তখন সে অলরেডি ব্রাশ করতে শিখে গেছে বা শিখছে, এরকম একটা পর্যায়ে। তার আগেও তো বাচ্চাদের দাঁত তো বেরোই, 6 মাস পর থেকে দাঁত বেরোনো শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে তার কি সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা আপনাকে বললাম, যে কটন নিয়ে, একটা স্টেরাইল একটা কটন নিয়ে হালকা গরম জল, যেটা আমরা লিউকওয়ার্ম ওয়াটার বলি, সেখানে একটু নুন ফেলে বা নুন না ফেলেও হতে পারে, একদম অ্যান্টিসেপ্টিক ওয়াটার, সেই ওয়াটারের কটন দিয়ে জায়গাটাকে ক্লিন করতে, যে মেন মাড়িগুলো, সেখানটা দাঁতগুলো যে পার্টটা, সেগুলো ভালো করে ক্লিন করা। আরেকটা বাচ্চা দেখে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে দাঁতে ফ্লোরাইড কন্টেন্ট। তো ফ্লোরিডেড কিছু টুথপেস্ট পাওয়া যায়, সেই দোকানে গেলে বা যাই হোক প্রেসক্রাইব, অবশ্যই এটার জন্য একটা প্রেসক্রিপশন নেওয়া খুব দরকার। তো সেইখানে আমরা ওই ফ্লোরিডের টুথপেস্ট যদি দেওয়া হয়, তাহলে দাঁতের ব্যথাটা অনেকটাই যাবে, এই যে সমস্যাটা সেটা চলে যাবে। আরেকটা যেটা ব্যাপার, রাত্রেবেলা শোয়ার পরে, মানে শোয়ার আগের যে ব্যাপারটা, সেই টাইমে কিন্তু মুখটা গুলগুচি করা মাস্ট, খুবই দরকার। আরেকটা যেটা হয়ে যায়, সেটা হচ্ছে বটল ফিডিং, যেটা আমরা দেখে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ওটাকে বলি ইসিসি, মানে আর্লি চাইল্ডহুড কেয়ারিস। সেটাতে কি হয়, যে মানে একটা বাচ্চা রাত্রেবেলা শুয়ে গেছে, তখন তো তার মুখ পরিষ্কার করা হয়নি বা কিছু, সেটা দীর্ঘদিন মূলত কি হয়, ওই যে বটল ফিডিংয়ের যে হ্যাবিটটা ওটা রয়ে যায়। প্লাস ওই বটল ফিডিংয়ের জন্য কি হয়, একটা পার্টিকুলার জায়গাতে ওই যে মিল্ক বা যাই ওখানের মধ্যে ফিড করা হচ্ছে, হয়তো মেবি কিছু সুইটেনিং এজেন্টস দেওয়া আছে বা কিছু, সেইটা ওখানে একটা পার্টিকুলার জায়গাতেই যাচ্ছে। তো সেখানে আমরা সবসময় প্রমোট করি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সমস্যা নেই। কারণ কি, সেখানে বাচ্চা একটা মানে এটা একটা খুব সাইন্টিফিক ব্যাপার আছে, যে যাই হোক সেটাকে আমি যাচ্ছি না। কিন্তু এই বটল ফিডিংটাকে কিন্তু অনেক একটু হলেও বন্ধ করা দরকার, এটা পরবর্তী ক্ষেত্রেও একটা প্রবলেম হতে পারে। একদমই। যখন দাঁতে ব্যথার কথাই আলোচনা হচ্ছিল, তখন সেই ক্ষেত্রে কিন্তু বড়দের ক্ষেত্রেও দেখা যায়, বিশেষ করে শীতকালে অল্প ঠান্ডা লাগলেও একটা দাঁতে ব্যথার প্রবণতা লক্ষ্য করা যায়। এবার এটার মধ্যে যদি আমি আসি, এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, যে দাঁতের ব্যথা মানে আমরা কি বুঝি। দাঁতের ব্যথা যদি কেউ আমাকে কোনো একটা পেশেন্ট এসে বললো, বা কেউ একটা বলছেন যে আমার দাঁতে ব্যথা করছে, সে হয়তো দেখাচ্ছে যে আমার এই উপরের ব্যাপারটা দাঁতে ব্যথা করছে, কিন্তু আমি জানি, আমি যখন এক্সামিন করছি ক্লিনিক্যালি, সেখানে আমি দেখতে পাচ্ছি তার কিন্তু উপরের দাঁতে কিছু নেই, তার নিচের দাঁত থেকে একটা ব্যথা করছে, সেটা আমরা রেফার্ড পেন বলি, সেটা নানা রকম একটা ব্যাপার, সেদিকে আমি যাচ্ছি না। এইবারে ব্যাপারটা কীরকম হয়, যে ধরুন শীতকালে যে ব্যাপারটাতে আপনি এলেন, সেটাতে কি হয়, যে মাড়িগুলো আমাদের আছে, মাড়িতে কি হয়, আমরা ওটাকে সায়েন্টিফিক টার্মে ANUG বলি, মানে অ্যাক্রোটিক নেক্রোটাইটিক আলসারেটিভ জিঞ্জাইভাইটিস, ক্লিনিক্যাল টার্মস আমি যাচ্ছি না। বেসিক্যালি এইটাই, যে জিঞ্জাইভাল ইনফ্লামেশন, মানে জিঞ্জাইভা যেটা আমাদের মানে মাড়ি, সেই মাড়িটা ফুলে যায়। তো সেটার জন্য কী করণীয়, সেটার জন্য যদি আপনি মানে পার্টিকুলার কোনো সময়সীমার ব্যাপার বলেন, যেমন ধরুন মানে শীতকাল বা অন্য কোনো একটা ইয়েতে, সেই টাইমে লিউকওয়ার্ম ওয়াটারে হালকা নুন ফেলে বারবার করে কুলকুচি করা। আর যদি আপনি দেখছেন যে আপনার ঠান্ডা লেগেছে, এবার ঠান্ডা লাগলে যেমন আমাদের গলা ব্যথা হয়
বা আরো যেমন অনেকেই বলে যে আমার কানে ব্যথা করছে, বা হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা টনসিল বেড়ে যাওয়া, এই টনসিল বেড়ে যাওয়া আমি একটা প্রসঙ্গে আসছি এক্ষুনি। তো এগুলো হয়, তো সেইখানে সেম ওয়েতে আমাদের যে জিঞ্জাইভা সেটাও তো একটা টিস্যু, তো সেইটাও ইনফ্ল্যামেশন হয়। তো সেই ইনফ্ল্যামেশনটা আমাদের আরও প্রবলেম হয় কেন, আপনারা হয়তো বলবেন যে না আমি তো ব্রাশ করছি তার আমার আরও কেটে যাচ্ছে বা প্রবলেম, এই জন্যই কেটে যাচ্ছে ভাই, কারণ কি অলরেডি সেটা একটা মানে ইনফ্লামেশন হয়ে গেছে, মানে ফুলে গেছে জায়গাটা একদম, যদি আমি বাংলা ভাষায় নর্মাল টার্মসে বলি। তো সেই জায়গাটাতে আমাকে কী করতে হবে, সেখানে আমাকে খুব মানে মাইনিউটলি আস্তে ধীরে ব্রাশ করতে হবে। আর যেটা বারবার করে আমি বলছি যে লিউকওয়ার্ম ওয়াটার, সেখানে নুন ফেলে কুলকুচি করে করতে হবে। এটা এইভাবে এটা প্রাথমিক পর্যায়ে, তারপরে আরও ফার্দার স্টেপস রয়েছে, কিন্তু এটাতেই আমরা মোটামুটি প্রিভেন্ট করতে পারি। আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমরা করতে পারি শীতকালে এটা প্রিভেন্ট করার জন্য, সেটা হচ্ছে ভিটামিন সি জাতীয় যে ফল বা যে কোনো কিছু, যেমন ভিটামিন সি বলতে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে কোনো মানে ধরুন লেবু জাতীয় ফল, সেই ফল কিন্তু খেতে হবে। তাহলে কি হবে, এই যে ইনফ্লামেশনটা সেই জিনিসটাই আর থাকবে না, তাহলে আপনার ওভারঅল ব্যথাটা হবে না। অনেক ক্ষেত্রে সেটা প্রশমন করা যাবে। একদম ঠিক কথাই। যখন ব্যথার প্রসঙ্গ উঠলই, স্বাভাবিকভাবে আমরা যেটা শুনি যে দাঁতে পোকা হয়েছে, হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা যেটা শুনতে পাই, তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি পোকা, এই যে আমি বললাম যে দাঁতে ব্যথা বলতে আমরা কি বুঝি বা পোকা ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা পোকা না বললে আমরা যদি নর্মাল একটু সাইন্টিফিক টাইমে বলি মাইক্রো অর্গানিজম। পোকা মানে হ্যাঁ, এবার ধরুন পোকা মানে কেউ হয়তো কোনো একটা নর্মাল পোকা হিসাবে বুঝতে পারছে বা কি ওরকম ব্যাপারটা না, বেসিক্যালি মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া। তো সেটা কি করে গ্রো হয়, আমাদের যেমন শরীরে আমরা সবাই জানি যে কিছু গুড ব্যাকটেরিয়া আছে, ব্যাড ব্যাকটেরিয়া আছে। সবাই হয়তো জেনে থাকবেন যে কার্ড মানে দইয়ের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া রয়েছে, যাই হোক। তো সেরকম খারাপ ব্যাকটেরিয়াও থাকে, ভালো ব্যাকটেরিয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে। কিন্তু ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে রাত্রেবেলা যে ব্রাশ না করে শুয়ে যাওয়া, বা এখনকার যে ফুড হ্যাবিটস, বেসিক্যালি যেটা আমি প্রথমে বললাম যে কিছু গুড হ্যাবিটস ইমপ্লিমেন্ট করতে হবে, তার মধ্যে একটা যে ভালো ফুড হ্যাবিটস ইমপ্লিমেন্ট করতে হবে নিজের ইয়েতে, সেটা হচ্ছে কি এখন যে ধরনের খাবার দাবার আমরা খাই সেটা মোস্টলি ফাস্ট ফুড, যেমন আমার ফাস্ট লাইফস্টাইলের জন্য। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আলট্রা প্রসেসড ফুডস, যেটা আমরা বলি। আলট্রা প্রসেস মানে যেমন ধরুন মানে খুব যেগুলো অনেকদিন প্রিজারভেটিভস দিয়ে রাখা হবে, সেগুলো খুব অ্যাসিডিক, প্লাস সেগুলো খুব স্টিকি। সেটাতে কি হয়, খুব ইজিলি কিন্তু আপনার যে এবার ধরুন যে কোনো কিছু আলটিমেট যখন ওটা মানে আমরা বলবো যে মানে বেসিক্যালি ইয়ে হচ্ছে, মানে ধরুন শরীরে পাচন হচ্ছে, সেটা কিন্তু গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের ফর্মে তৈরি হয়। এবার সেইটা কিন্তু ব্যাকটেরিয়াদেরকে আকর্ষিত করে। এবার যখন আমার অলরেডি অ্যাসিডিক একটা মিডিয়াম তৈরি হয়েছে কিংবা স্টিকি মিডিয়াম তৈরি হয়েছে, সেখানে অনেক বেশি টাইম অবধি ব্যাকটেরিয়াটা থাকবে, তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে খুব ইজিলি সেই ব্যাকটেরিয়াগুলো ভেতরে যাচ্ছে। এবার দাঁতে ব্যথাটা কেন এতটা হয়, বিকজ দাঁত এমন একটা মানে এক্স্যাক্টলি, বিকজ এত বেশি নার্ভ টিস্যু থাকে একটা এই ছোট জায়গাতে, আর এত বেশি ভাস্কুলার মানে এত ব্লাড ভেসেলস থাকে ওখানে, খুব ইজিলি যদি কোনো একটা ছোটোখাটো ব্যাকটেরিয়া বা খুব কম অ্যামাউন্টের ব্যাকটেরিয়া, যেটা আমরা তো খালি চোখে কখনোই দেখতে পাবো না, মাইক্রো অর্গানিজম, তাই প্রথমেই বললাম, তো সেটা কিন্তু ভেতরে গেলে প্রচণ্ড পরিমাণে একটা পেন সৃষ্টি করবে। কেন, এবং সেটাই পরে প্রবাদ হিসাবে চালু আছে যে দাঁতে পোকা বা কিছু। এবার এখানে একটা হবে হয়তো অনেক সময় কি হয়, দাঁতটা কালো বলে হয়তো অনেকে বলেন যে এটা, এবার কালো কেন হচ্ছে, বিকজ দাঁতটাও তো আলটিমেটলি একটা টিস্যু। তো সেই টিস্যুটা কি হচ্ছে, আমরা যদি দেখি, আমরা তো ভেতরে শরীরের ভেতরেগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে বাইরের সার্ফেসটা সেটা আমরা এনামেল, যেটা সাদা সার্ফেসটা, তো তার সেইটা যখন মানে ব্যাকটেরিয়াগুলো পেনিট্রেট করে যাচ্ছে সেটা সেই সার্ফেসটাই করে, সেই এনামেলটার যে পার্টটা সেইটা কালো হয়ে যাচ্ছে, সেটা কালো হয়ে যায়, এবং সেটা দেখেই সাধারণভাবে এই ধরনের একটা প্রবাদ চালু আছে। একদমই নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন এসডিটিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন। আপনাদের অনেক প্রশ্নই আমরা পাচ্ছি এবং সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা ডাক্তারবাবুদের কাছে রাখছি আপনাদের প্রশ্ন। আপনারা যারা আরও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে ইচ্ছুক, তারা আমাদের নিচে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন রাখুন, এবং সেই প্রশ্ন নিয়ে আমরা আমাদের যারা অতিথি ডাক্তারবাবু থাকবেন তাদের কাছে রাখবো। আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করুন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এসডিটিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি ডক্টর সোমবুদ্ধ বিশ্বাস। ডাক্তারবাবু, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে এই যে দাঁতে পচন ধরা বা
এখানে একটা বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে চকলেট খাওয়া বা আইসক্রিম খাওয়া, সেটা কতটা এফেক্ট পড়ে দাঁতের? অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তাদের যে প্রবণতা থাকে একটু চকলেট খাওয়ার, অবশ্যই। এবার অবশ্যই অনেক প্রবণতা তো আছেই। এবার এটা আমি বলবো যে ওদেরকে তো মানে সেইভাবে বন্ধ করা যাবে না, বা চকলেট খাওয়াটা বা আইসক্রিম এটা যেটা আপনি বলছেন। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, ওই যে বললাম যে ব্রাশ করাটা, বারবার করে মুখটা কুলকুচি করা, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা আমি বলছিলাম তখন, ফ্লোরিডেটেড টুথপেস্ট, সেরকম টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মানে যে মানে তার যে এফেক্টটা তার অনেকটাই কম হবে। তাহলে সেইভাবে ওরা কন্টিনিউ করতে পারে আর কি। দাঁত তোলার একটা ব্যাপার হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ দাঁতে পচন ধরে গেলে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করেন যে দাঁতটা তুলে দেয়া। তো দাঁত তুলে দেওয়ার ক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন ধরে ডেন্টাল সার্জন হিসাবে কাজ করছেন, যারা পেশেন্ট তাদের প্রতিক্রিয়াটা কীরকম হয়? অ্যাকচুয়ালি যেটা প্রথমেই আমরা দেখে থাকি যে দাঁত তোলা মানেই একটা বিরাট পর্বের, মানে সবারই ক্ষেত্রেই একটা খুব ভয়ের বিষয়। স্বাভাবিক, হয়তো আমার দাঁত তোলা হলো আমারও তাই রিয়াকশনই থাকতো। কিন্তু যদি আমি একটু টেকনিক্যালি আসি ব্যাপারটা, যে হয়তো আগের ব্যাপারটা আমারও সেইভাবে জানা নেই আগে কীরকম কী না হতো, বাট এখন যেরকম আমরা অ্যাটলিস্ট আমি যেভাবে প্র্যাকটিস করি, কিংবা আমাদের যারা সাবঅর্ডিনেটস বা যারা রয়েছে, তা আমরা এখন যেরকম টেকনোলজি ইউজ করি বা যেরকমভাবে কাজ করা হয়, তাতে অ্যানাস্থেশিয়ার যে লেভেল বা ওই ইঞ্জেকশন দেওয়াটুকুই হয়তো একটু প্রবলেমেটিক, সেই ব্যথাটাও আমরা চেষ্টা করি যাতে না হয় পেশেন্টের, সেই রকম নানারকম টেকনিক আমরা ইউজ করি। তবে পেশেন্টরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, অনেক মানে কনসেপশন রয়েছে, মিথস রয়েছে। এবার বাট আমি বলবো সেরকম ভয় পাওয়ার কিছুই নেই। আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে একটা যে যদি কোনো পচন ধরা দাঁত যদি থাকে, সেইটা রাখাটা খুব রিস্কি হয়ে থাকে, মানে সেটা রাখার কোনো মানে হয় না। তো সেটা সবসময় প্রবলেমটা লাইক না রাখাই ভালো, তার জন্য দাঁতটা এক্সট্রাক্ট করাটাই যখন উচিত, অত ভয় পাওয়ার কিছু একদমই একদমই। আপনি যেটা বললেন সেটা পুরোটাই টেকনিক্যাল ব্যাপার যেভাবে হয়। পাশাপাশি মানে রোগীদের কাছ থেকে প্রতিক্রিয়াটা, যেহেতু একজন রোগী সে চিকিৎসা করাতে গেছে দাঁতের, তারপর তাকে যখন ডাক্তারবাবু বলেন যে আপনার দাঁতটা তুলে ফেলতে হবে, মানসিকভাবে তাদের কি? এবারে দেখুন, এবারে একটা ব্যাপার এখানে আছে, যেমন কিছু কিছু পেশেন্ট আসেই মানে তারা প্রথমে ভেবেই নিয়েছে যে প্রচণ্ড ব্যথা হবে। তো তাদের পক্ষে ব্যাপারটা কীরকম হয়, মানে যখন দাঁতটা তোলা হয়ে গেল, হয়তো পেশেন্ট বলছে কি দাঁত তোলা হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম না। তো এই যে ভয়টা, সেটা দরকার বলবো না আমি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সবাই খুব ভয় পেয়ে থাকে, একটা ভীতি কাজ করে। হ্যাঁ, একটা ইঞ্জেকশন যখন আমরা দিচ্ছি বা কিছু, সেইটার সময় একটা ভীতি কাজ করে, বাট ইঞ্জেকশনটা না দিলেও নয়, ওটা ছাড়া তো প্রচণ্ড প্রবলেম। তো হ্যাঁ, ওটা যখন দাঁত তোলার প্রসঙ্গ এলোই, স্বাভাবিকভাবে দাঁত বাঁধানো বা নতুন দাঁত, এই যে বিষয়টা, এই ক্ষেত্রে পেশেন্টদের বক্তব্যটা কি, মানে কিভাবে তারা রিয়্যাক্ট করে? হ্যাঁ, এবারে এই যে আপনি বললেন দাঁত তোলা প্লাস দাঁত বাঁধানো, এই ব্যাপারটা একদম লিঙ্কড একটা ব্যাপার। তো অনেকেই প্রথম থেকেই যেমন আসে যে দাঁতটা তুলে দিতে হবে ডাক্তারবাবু, মানে আমাদের বলার আগেই ওনারা হয়তো মানে তারা মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে, একদমই তাই। আর কেউ কেউ থাকে যে মানে তারা মানে হয়তো আমি বুঝতে পারছি যে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় দাঁতটা, তো তারা কিন্তু প্রচণ্ড মোটিভেটেড যে না দাঁতটা আমি রাখবোই। তো সেই জন্য নানা রকম মডার্ন টেকনিক্স রয়েছে, RCT বা আরও সেই দিকে আমি যাচ্ছি না। তো এবার অনেকেই আবার আসে হয়তো তাদের দাঁত নেই, তারা দাঁত বাঁধাবার জন্য এলো। এবার সেটা নিয়ে নানা রকম লোক এক্সপেকটেশন থাকে, সেগুলো ম্যাচ করা একটু মাঝে মধ্যে ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ মানে ন্যাচারাল জিনিস তো অলওয়েজ ন্যাচারাল, তাই আমরা সবসময় চেষ্টা করি দাঁতটাকে প্রিজার্ভ করা নানা রকম মডার্ন টেকনিক্স দিয়ে। দাঁত তোলাটাই একমাত্র আমাদের কাজ নয়, দাঁতটাকে বাঁচানো, দাঁতটা কি মানে কতদিন মানে যেটা ন্যাচারাল জিনিস, যেটা আমি বলবো ন্যাচারাল জিনিস, মানে দাঁতের যে স্ট্রেংথ নর্মাল হিসাবে, সেইটা কম্পেয়ার করার মতো আমার মনে হয় না এখনও অবধি সেরকম কোনো মেটেরিয়াল এসছে। হ্যাঁ, যখন এই বিষয়টা এলোই, দাঁত প্রতিস্থাপন অথবা তুলে ফেলা ইত্যাদি ইত্যাদি, খুব স্বাভাবিকভাবেই এখন তো আরেকটা জিনিস এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় মুখ থেকে দুর্গন্ধ আসছে। হ্যাঁ, এটা কিভাবে কি? এটা ফার্স্টলি যেটা সবসময় বলবো যে দাঁতের তো এর জন্য রয়েছে, মানে দাঁতে আমি ফুড লজমেন্টের কথাটা বলছিলাম, আর মাঝে একটা আমরা প্রসঙ্গে একটা কথা হচ্ছে টনসিলের যে ব্যাপারটা। এবার আমি যদি একটু টেকনিক্যাল টার্মসে যাই, যে টনসিলটা কোথায় থাকে, জাস্ট আমাদের ওরাল ক্যাভিটি, যেটা আমাদের মানে বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, তার জাস্ট এখানে মানে মোটামুটি যদি আমরা দেখি তাহলে হিসাব অনুযায়ী এরকম জায়গাতে টনসিল গ্ল্যান্ডসগুলো থাকে। তো টনসিল গ্ল্যান্ডের মেন কাজই হলো একটা লাইক ধরুন একটা ওয়ারিয়ার হিসাবে বা একটা ইমিউন সিস্টেম হিসাবে ওরা কাজ করে। এবার কি হয়, যদি আমি যে বললাম খালি ব্রাশ করা নয়, মানে মুখ পরিষ্কার রাখা, বারবার করে কুলকুচি করা, জিভ ছোলা, এগুলো খুব ইম্পর্টেন্ট।
নাহলে কি হয় টনসিল গ্ল্যান্ড, এবার সব কিছু তো একটা লিমিট আছে। এবার ধরুন আমরা রীতিমতো মানে খুব মুখটা অপরিষ্কার রাখছি, হ্যাঁ সেই ক্ষেত্রে এটার প্রতিকার কি, কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে? এটার মধ্যে প্রতিকার হচ্ছে ব্রাশ করা সবথেকে ইম্পর্টেন্ট, ডেন্টাল ফ্লসিং করা, রুটিন চেকআপে যাওয়া, স্কেলিং যেটা আমরা বলে থাকি, মানে দিনে অন্ততপক্ষে 2 বার ব্রাশ করতেই হবে খাবার পরে। আমাদের সময় একদম শেষের দিকে, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থায় তো এখন অনেক অনেক উন্নতি হয়েছে, এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে। সেই ক্ষেত্রে নতুন কি কি ধরনের উন্নত চিকিৎসা দাঁতের ক্ষেত্রে শুরু হয়েছে এবং আর কি কি আসতে চলেছে? হ্যাঁ, এবার যদি আমি বলি, ফার্স্ট অফ অল আমাদের আপাতত ডেন্টাল যেটা লাইক স্পেকট্রাম, সেটা আরও দিন অনেক এগিয়ে যাচ্ছে, অনেকটাই এগিয়ে গেছে। তো আপাতত যদি দেখতে হয় সেখানে আমাদের 8টা আলাদা মানে ডিপার্টমেন্ট রয়েছে, সব ডিপার্টমেন্টের কাজ আলাদা আলাদা। এবার মডার্ন টেকনিক্সে যদি আমি কথা বলি, তার মধ্যে সবথেকে প্রথম যেটা না বললেই নয় সেটা হচ্ছে ক্যাড ক্যাম মানে কি, কম্পিউটার এডেড ডিজাইনিং, কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং। এটা সব জায়গাতেই হয়তো ইউজ হয়ে থাকে, ডেন্টালেও তাই। তো এইগুলোর মধ্যে কি হয়, একদম কম্পিউটার ইউজ করে পুরোপুরি 3D একটা ডিজিটাল প্রিন্টিং বলতে পারেন, সেই রকম হিসাবে কাজ করা হয়। তারপরে সিটি স্ক্যান ছিল, এবার সেটা আরও বেশি উন্নত হচ্ছে। সেখানে আমার নানা রকম যখন কোনো পার্টিকুলার দাঁতের কোনো একটা ডায়াগনোসিস করা হচ্ছে বা কিছু, সেটা আরও ডিটেলসে আসছে। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ইমপ্ল্যান্ট মানে ধরুন যাদের দাঁত নেই, একটা বয়সের পর অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দাঁত পড়ে যায়, তো সেখানে দাঁত যেটা বলছেন ন্যাচারাল জিনিসের ব্যাপারটা, সেটা হয় না। কিন্তু ইমপ্ল্যান্ট এমন একটা জিনিস, ইমপ্ল্যান্ট একটা আমরা বেসিক্যালি খুব লেম্যান টার্মসে বলতে একটা স্ক্রু, সেই স্ক্রু প্লেস করা যায়, নানা রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট ওটা একটা, সেটা করে কি হয় আপনার মোটামুটি ন্যাচারালের মতো একটা দাঁত আমরা একটা শেপ দেওয়া যায় সেটা, এবং সেটা ব্যবহার করার ক্ষেত্রে, খাদ্য মানে খাবার খাওয়ার ক্ষেত্রেও সেটা যথেষ্ট একদম সাহায্য করে। একদমই তাই, একদমই। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্বে একদম এসে পৌঁছে গেছি, আপনার আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে জনস্বাস্থ্য বিষয় নিয়েও আপনি কাজ করছেন, জনস্বাস্থ্য বিষয় অ্যাকচুয়ালি এটা মানুষের উপর প্রভাব কিভাবে ফেলে, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ নিশ্চয়ই। এবার এই ক্ষেত্রে আমি সবার প্রথমে যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে কোভিড যে প্যান্ডেমিক আমরা দেখলাম, সেটা সবাই আমরা জানি। তো সেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার যে আমি বলবো যে কোনো টাইপের এরকম যদি কোনো রকম একটা রোগ যেটা ছড়াচ্ছে বা কিছু, সেটা নিয়ে প্রথমত ঘাবড়ালে হবে না। সেটার যে নানা রকম সবথেকে ইম্পর্টেন্ট যে চেনটা, সেটা ব্রেক করতে হবে। তার জন্য সবথেকে ইম্পর্টেন্টটা কি, আমাদের নর্মাল সবথেকে ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে হাত ধোয়া, খুব ভালো করে হাত ধোয়া। নর্মাল যে একটা, এখন আমি দেখছি যে মানে যেহেতু এখন সবাই বলছে কোভিড নেই বা অন্যরকম কিছু মানে কোনো ডিজিজ নেই, কেউ মাস্ক পরতেই চাইছে না। ইভেন কোভিডের সময় অনেকে ওটা পড়েনি, কিন্তু এগুলো কিন্তু খুব দরকার। এগুলো ডে টু ডে লাইফে এগুলো খুব ইমপ্লিমেন্টেশন রয়েছে, অ্যাওয়ারনেস থাকা দরকার মানুষের জানা উচিত যে নর্মাল বেশি কিছু কোনো একটা বড় রোগতে, যেটা কিনা কমিউনিটি লেভেলের মধ্যে সেটা খুব বড় একটা রোগ হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু খুব ইজিলি ডেমোলিশ করা যায়। তো সেটা কি করে করবো না, নর্মাল চেন ব্রেক করে, জাস্ট হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এইটুকু করলেই কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম প্রবলেম সলিউশন বার করা যাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষে এসে পৌঁছে গেছি। আমরা কথা বলছিলাম ডক্টর সোমবুদ্ধ বিশ্বাসের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন যে দাঁতের যত্ন নিতে হবে এবং অন্ততপক্ষে দিনে 2 বার করে ব্রাশ করতে হবে। এটা যেমন দাঁতকে সুরক্ষিত রাখার একটা বিশেষ উপায়, পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের প্যান্ডেমিক বা করোনা এই ধরনের যে সমস্ত সংক্রমণ, সেখান থেকে বাঁচার জন্য যে সেই চেনটা ব্রেক করতে হবে। আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আপনারা আমাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমরা সেই প্রশ্নগুলো রাখবো আমাদের যারা অতিথি ডাক্তারবাবু আসবেন তাদের কাছে। আপনারা দেখছিলেন SDTVর অনুষ্ঠান, স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান ডক্টর অনলাইন। আজ এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য আপনারা দেখতে থাকুন SDTV।